হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজিএ। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে, যেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের ভারত থেকে। এই ভারত থেকে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণসমূহ আলোচনা করো। এই মৃত্তিকা ক্ষয়ের কারণসমূহ আলোচনা করো 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে একেবারেই আসার মতো। তাই প্রত্যেককে বলবো আমার এই ছোট্ট ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। রেগলিত ও হিউমাস পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যে শিথিল, নরম, পাতলা আস্তরণ সৃষ্টি করে তাকে বলা হয় মাটি। এই মাটি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণের দ্বারা আলগা হয়ে অপসারিত হলে তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। এই মৃত্তিকা ক্ষয়ের কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগ প্রাকৃতিক কারণ, 2 নম্বর ভাগ মনুষ্য সৃষ্ট কারণ। সর্বপ্রথমে আলোচনা করব মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ। এই মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলির মধ্যে প্রথম যে কারণ সে হচ্ছে নদী। যখন ভূমিরূপের উপর দিয়ে নদী প্রবাহিত হয় তখন সেই নদী অবঘর্ষণ, ঘর্ষণ ও দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকাগুলোকে ক্ষয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত করে দেয়, যার ফলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া যখন নদীর মধ্য দিয়ে জলপ্রবাহ হয়, এই জলপ্রবাহের আঘাতের ফলে নদীর পার্শ্ববর্তী পাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে মৃত্তিকাগুলো অপসারিত হয়ে চলে যায়। মৃত্তিকা ক্ষয় যে পরবর্তী প্রাকৃতিক কারণ সে হচ্ছে বায়ু প্রবাহ। যখন ভূমিরূপের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, এমন অবস্থায় কোনো মৃত্তিকা যদি আলগা হয়ে অবস্থান করে, সেই মৃত্তিকার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে সেই বায়ু অপসারণ, অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকাগুলোকে ক্ষয়প্রাপ্ত করে এক স্থান থেকে আরেক স্থানে অপসারিত করে নিয়ে চলে যায়, যার ফলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। প্রাকৃতিক কারণের মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে হিমবাহ। যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় তখন হিমবাহ পার্বত্য অঞ্চলের মৃত্তিকাগুলোকে উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত করে মৃত্তিকাগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে অপসারিত করে নিয়ে যায়, যার ফলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণের মধ্যে পরবর্তী কারণ হচ্ছে সমুদ্র তরঙ্গ। যখন সমুদ্র তরঙ্গ সুয়াস তরঙ্গ রূপে উপকূলের মধ্যে এসে আছড়ে পড়ে তখন মৃত্তিকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং ব্যাকওয়াশ তরঙ্গ সেই সমস্ত ক্ষয়প্রাপ্ত পদার্থগুলোকে সমুদ্র গর্ভে নিয়ে চলে যায়, ফলে উপকূলবর্তী অঞ্চলে মৃত্তিকাগুলো সহজে ক্ষয়প্রাপ্ত হয়। প্রাকৃতিক কারণের মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে নদীর পাড়ের ভাঙন ও ধস। যখন ভূমির ঢালকে অনুসরণ করে নদীর জল প্রবাহিত হয় তখন সেই নদীর জলের দ্বারা নদীর পাড়গুলো সহজে ভেঙে যায়, যার ফলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া পার্বত্য অঞ্চলের মধ্যে যখন বৃষ্টিপাত পড়ে সে বৃষ্টির জলের সাথে শিলাসমূহগুলো, মাটিগুলো আলগা হয়ে যায়, যার ফলে সহজে মাধ্যাকর্ষণ শক্তির টানে ধসে পড়ে গিয়ে মৃত্তিকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। প্রাকৃতিক কারণের মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে বৃষ্টিপাত। যখন মহাকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো সবেগে এসে ভূপৃষ্ঠে এসে মাটিকে আঘাত করে সে মাটির গঠনগুলো ভেঙে যায়, যার ফলে মাটিগুলো আলগা হয়ে সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। ফলে আমরা বলতে পারি মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলির মধ্যে 6টি কারণ বেস্ট অফ। 1 নম্বর কারণ হলো নদী, 2 নম্বর কারণ হলো বায়ু প্রবাহ, 3 নম্বর কারণ হলো হিমবাহ, 4 নম্বর কারণ হলো সমুদ্র তরঙ্গ, 5 নম্বর কারণ হলো নদীর পাড়ে ভাঙন ও ধস, 6 নম্বর কারণ হলো বৃষ্টিপাত। আর পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব মৃত্তিকা ক্ষয়ের কারণস্বরূপ মনুষ্য সৃষ্ট কারণ। এই মনুষ্য সৃষ্ট কারণগুলির মধ্যে প্রথম যে কারণ সে হচ্ছে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন। মানুষ তার নিজের বিলাসবহুল জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষগুলোকে ছেদন করছে, যার ফলে সেই বৃক্ষর শেকড়গুলো আর মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারে না, যার ফলে বৃষ্টিপাত পড়লে বা বায়ু প্রবাহিত হলে বা নদী প্রবাহিত হলে সহজে মৃত্তিকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয়ে চলে যায়। মৃত্তিকা ক্ষয়ের যে মনুষ্যসৃষ্ট পরবর্তী কারণ সে হচ্ছে অবৈজ্ঞানিকভাবে কৃষি পদ্ধতি। যখন আমরা জমির উপরে মাটিকে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করে ট্রাক্টর, হারভেস্টার, নাঙল ইত্যাদি প্রয়োগ করে আমরা মাটিগুলোকে আলগা করে দিই, এমন অবস্থায় কিছুদিন মাটিগুলো পড়ে থাকলে সে মাটির উপর দিয়ে প্রাকৃতিক শক্তি বায়ু প্রবাহ, নদ নদী ইত্যাদি প্রবাহিত হলে সে মাটিগুলো সহজে এক স্থান থেকে আরেক স্থানে অপসারিত হয়ে মৃত্তিকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে যে পরবর্তী কারণ
সে হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ। যখন মাটির উপরে আমরা অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করি তখন পশুর পায়ে যে খুরগুলো থাকে সেই খুরের আঘাতে তৃণভূমিগুলো যখন অপসারিত হয় মাটিগুলো তখন সহজে আলগা হয়ে যায়, যার ফলে সেই মাটির উপর দিয়ে প্রাকৃতিক শক্তি প্রবাহিত হলে সেই মাটিগুলো সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে যে পরবর্তী কারণ সে হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণ ও খনন কাজ। যখন মানুষ তার নিজের প্রয়োজনে রাস্তাঘাট, বাড়িঘর, ইটের ভাটা, বিভিন্ন জায়গাতে পুকুর খনন, নদীর খনন, দিঘি খনন ইত্যাদি কাজগুলো মানুষ তার প্রয়োজনে করে, তখন অনিয়ন্ত্রিতভাবে খনন কার্য চালাই বলে সহজে মাটিগুলো ক্ষয়প্রাপ্ত হয়। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে যে পরবর্তী কারণ সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত খনি খনন। যখন মানুষ মাটির অভ্যন্তর ভাগ থেকে খনিজ পদার্থগুলোকে সংগ্রহ করে তখন অনিয়ন্ত্রিতভাবে খনিগুলো খনন করে বলে সহজে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে যে পরবর্তী কারণ সেটি হচ্ছে জনসংখ্যার চাপ। এই পৃথিবীতে ক্রমাগতভাবে জনসংখ্যা দৈনন্দিনভাবে বেড়েই চলেছে, যার ফলে মানুষের প্রয়োজন রাস্তাঘাট, বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র, এর বিভিন্ন বিষয়গুলো মানুষের প্রয়োজন পড়ে, যার ফলে মানুষ অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন করছে, মানুষ নগরায়ণ ঘটাচ্ছে, মানুষ মৃত্তিকাগুলোকে সহজে ক্ষয়প্রাপ্ত করছে। ফলে আমরা বলতে পারি মৃত্তিকা যে ক্ষয় হয় এই মৃত্তিকা ক্ষয়ের কারণ হচ্ছে দুই প্রকার, প্রাকৃতিক কারণ ও মনুষ্যসৃষ্ট কারণ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলির সাথে সাথে আসতে পারে মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলো আলোচনা করো। তাই প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমার পরবর্তী ভিডিও মৃত্তিকা ক্ষয়ের ফলাফল তোমাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথমে পৌঁছে যায়। আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।